আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার অথেন্টিক স্বাদের তেহারি রান্নাটি। মাত্র অল্প কিছু মশলা ব্যবহার করে, আর অথেন্টিক তেহারি বানাতে গেলে কিন্তু অল্প মশলাই ব্যবহার করতে হয়। আর দেখুন তেহারিটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি মশলা বানিয়ে নিব রান্নাতে ব্যবহার করার জন্য। তাই এখানে নিয়ে নিচ্ছি 3 টুকরো জয়ত্রী, অর্ধেকটি পরিমাণ জয়ফল, 10-12টি এলাচি, 1.5 ইঞ্চি সাইজের 3 টুকরো দারচিনি। তবে কেউ দারচিনির গন্ধ পছন্দ করলে আরেকটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। 15-16টির মতো কালো গোলমরিচ, তবে কালো গোলমরিচ ব্যবহার করলে এর থেকে বেশি দিবেন না। আর যদি সাদাটি ব্যবহার করেন তাহলে 20-25টির মতো গোলমরিচ ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটাকে ভালোভাবে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যতটা সম্ভব পারা যায়। এই মশলার পরিমাণ প্রায় 1.5 টেবিল চামচের মতো। এবার মূল রান্নার জন্য চুলার উপরে একটি বড় পাতিল নিয়ে নিয়েছি, আর এই পাতিলের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটি করব। তাই প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আর অথেন্টিক তেহারিতে কিন্তু সরিষার তেলে ব্যবহার করা হয়। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা বেশি ভাজার কোনোই দরকার নেই। কিছুটা কালার আসলে এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই গুঁড়া মশলাটি। এখানে কোনো জিরা অথবা ধনিয়া কোনো কিছুই ব্যবহার করতে হবে না, ব্যাস এতটুকু মশলা দিলেই যথেষ্ট। ঝালের জন্য কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর চেষ্টা করেছি কিছু চর্বিযুক্ত গরুর মাংস নেওয়ার, তাহলে টেস্টটা খুব ভালো আসে। মাংসটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ব্যবহার করছি। তারপর সবকিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর মাংসটার কালারও কিছুটা চেঞ্জ হয়ে আসবে, আর মাংস থেকে অনেকখানি পানিও বের হয়ে আসবে। তখন মাংসটাকে একটু নেড়ে দিয়ে 4 টেবিল চামচের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে তারপর মাংসের মধ্যে ব্যবহার করছি। তারপর আবারও একটু ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। আর টক দইটা মিশানোর পরে দেখতে পাবেন কি সুন্দর একটি কালার এসেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি বাড়িয়ে দিতে হবে। তারপর পাতিলে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা উঠানোর পরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়ে এসেছে মাংস থেকে। তবে এই পানিটি লাল কালার হওয়ার কারণ কি আমার কোনো ধারণা নেই। আমি কিন্তু কোনো ধরনের লাল মরিচের গুঁড়োও ব্যবহার করিনি। এই ব্যাপারে যদি কেউ কোনো কিছু জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। আমার মনে হচ্ছে মাংসতে কি রং মিশানো কি না জানি না, কিসের জন্য এতটা লাল কালার হয়েছে। যাই হোক, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে চেক করে নেবেন মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু গরম পানি দিয়ে মাংসটি সিদ্ধ করে নেবেন। আমি যে গরুর মাংসটি রান্না করেছি সেই মাংসটি এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি মাংসগুলো পাতিল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেল আর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আর আমি এখানে টোটাল 4 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, তবে এটা ঝালের জন্য নয়, শুধুমাত্র ঘ্রাণের জন্য। কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে মাঝখান দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন। এবার এই পোলাওর চালগুলোকে 5-6 মিনিট ধরে ভালোভাবে এই মশলার মধ্যে ভেজে নিতে হবে। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। তবে আপনারা চাইলে কেউ পাউডার দুধও ব্যবহার করতে পারেন। 4 কাপ চালের জন্য আমি মোট 10 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, কিন্তু 2 কাপ দুধ দেওয়ার কারণে এখন 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে আবার কোনো চালের ক্ষেত্রে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি হলে যথেষ্ট, তাই পানি বুঝে শুনে ব্যবহার করবেন। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই চালটা কিছুটা এরকম ফুটে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো। তারপর মাংস আর চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমানভাবে সুন্দর করে সবগুলো মশলা ভালোভাবে চালের সাথে মিশে যায়।
এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো কতটা সিদ্ধ হয়েছে। চালটা ধরা মাত্রই ভেঙে যাচ্ছে না বা গলে যাচ্ছে না। এ পর্যায়ে চালগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়েছে। আর এ পর্যায়ে দেখুন পানিটা কিন্তু একেবারে গায়ে মাখা মাখা অবস্থায় আছে, অতিরিক্ত কোনো পানি নেই। এখন এগুলিকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে চেপে চেপে দমে দিতে হবে, তাহলে বাকি 50% চাল সিদ্ধ হয়ে যাবে এভাবে করলে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটি একেবারেই লো হিটে রাখবে। আর দমে দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও সেম প্রসেস ফলো করব আরেকবারের জন্য। এখন নিচের চালগুলো উপরে, উপরের চালগুলো নিচে উঠিয়ে আবারও দমে দিব। আর এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আরও 10 মিনিট এভাবে দমে দিলে পুরো পারফেক্টভাবে চালগুলো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি। আর দেখুন তেহারিটি কতটা ঝরঝরে হয়েছে, উপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। পানির পরিমাপটি ঠিক রাখলে আর যেভাবে বুঝিয়ে বলেছি সবকিছু মাথায় রেখে বানালে আপনার তেহারিও এতটা ঝরঝরে আর পারফেক্ট হবে। তেহারির 50% রান্না করতে হয় তেলের উপর, আর বাকি 50% দমে দিয়ে রান্না করতে হয়, তাহলেই কিন্তু ঝরঝরে হয়। এবার গরম গরম তেহারি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আবারও ইচ্ছে করছে এই তেহারিটি খাওয়ার জন্য। এতটা মজাদার আর পারফেক্ট হয়েছে কি আর বলবো। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন।